বলো যে শোনাচ্ছে কিনা। আমার আওয়াজ শুনতে পাচ্ছ? হেডফোনে বলবে, হ্যাঁ। একবার করে বলে দাও মাইকে, যার যার মাইকে পসিবল বলে দাও যে হেড শুনতে পাচ্ছ আওয়াজ। স্যার যাচ্ছে স্যার। একজনও মাইকে বলতে পারছো না, মাইকে বলো, মাইকে। সবাই কি মাইকে কেউ বলো যাচ্ছে? মাইকটা অন করে বলো। কেউ মাইকটা অন করে বলো, আমার কথা শোনা যাচ্ছে? মাইকটা অন করতে বলছি, মাইকটা অনই করছে না। কি ব্যাপার কি? স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ বাস। তারা এতক্ষণ ঘুমাচ্ছিল বাবা, বলছিলাম। চলো আমরা পড়ার মধ্যে ঢুকে যাই। আজকে শুরু করব থার্মাল, ঠিক আছে? থার্মাল টু, মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট ডিপ্লোমার মধ্যে। আমার মনে হয় আমি যতদূর বিটেক এমটেক লেভেলের, থার্মালের মতন ইম্পর্টেন্ট সাবজেক্ট, একটি ইন্টারেস্টিং সাবজেক্ট খুব কম জায়গায় আছে। হ্যাঁ, আমাদের যেটা সম পড়েছিলাম বা তোমাদের টর্ম পড়েছিলাম বা ডম পড়াবো, সেগুলো হচ্ছে নিউমেরিক্যাল বেসিক, বা থার্মাল হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে কনসেপচুয়াল সাবজেক্ট আছে, ঠিক আছে? টপিক যদি বুঝতে না পারো তাহলে কিন্তু পারবে না নিউমেরিক্যাল করতে। আচ্ছা, আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে থার্মালের ইউনিট 1। এখানে ইউনিট 1 শুরু করছি, ইউনিট 1। আচ্ছা, এই ইউনিট 1টা র্যাকেট সাবজেক্টের সাথে একটু মিলে যাচ্ছে। আগের দিন আমি ইউনিট 2 শুরু করেছিলাম র্যাকেট, মনে পড়ছে? ওই ইউনিট 2 এর মধ্যে আমি শুরু করেছিলাম বেল কোলম্যান সাইকেল, কিন্তু তার আগের যে ইউনিট 2 এর একটা টপিক ছিল সেটা ছিল কার্নোট সাইকেল, যেটা এখানে কমন পেয়ে যাবে। তাহলে ইউনিট 1 এর র্যাকের ইউনিট 2 এর একটা লেকচারে কমন পাবে, সেটা কিন্তু পড়ে নিও, ঠিক আছে? এটার সাথে কমন, এটার সাথে কমন পাবে। তাহলে এখানে পড়াচ্ছি, ওখানে পড়াবো না, বাট এখান থেকে দেখে নিও। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? আজকে একটু ক্লিয়ার দেখাচ্ছে? আজকে একটু ক্লিয়ার দেখাচ্ছে বেশি? আজকে ছবিটা একটু বেশি ক্লিয়ার দেখাচ্ছে, হ্যাঁ না না? কালকের চেয়ে? হ্যাঁ। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, তো আমরা শুরু করছি কার্নোট সাইকেল, ইম্পর্টেন্ট সাইকেল, কার্নোট সাইকেল। ইউনিট 1 এ ফার্স্ট টপিক হচ্ছে কার্নোট সাইকেল। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ দ্য কার্নোট সাইকেল? কার্নোট সাইকেল কি জিনিস? কার্নোট সাইকেল হচ্ছে, আমরা থার্মোডাইনামিক্স এর যে সাইকেলটা পড়েছিলাম, যেটা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, দুটো স্টেটমেন্ট ছিল। একদিকে ছিল কেলভিন প্লান স্টেটমেন্ট, একদিকে ছিল ক্লসিয়াস স্টেটমেন্ট। ওই কেলভিন প্লান স্টেটমেন্ট যেটা হিট ইঞ্জিনের উপর চলে, সেটাই হচ্ছে কার্নোট সাইকেল। সেটাই কি হচ্ছে কার্নোট সাইকেল। ক্লিয়ার? তাহলে কার্নোট সাইকেল যে ডেফিনেশন বলো, কিরা বলবে? ইট ইজ দ্য থিওরিটিক্যাল, ইট ইজ এ থিওরিটিক্যাল থার্মোডাইনামিক সাইকেল। এটা প্র্যাকটিক্যালি নয়, প্র্যাকটিক্যালি আমরা ইউজ করবো র্যানকাইন সাইকেল, এর চেয়ে প্র্যাকটিক্যালি নয়, আমরা থিওরিটিক্যালি বার করব। আচ্ছা, কেন প্র্যাকটিক্যাল নয়? বিকজ প্র্যাকটিক্যালের সময় সাইকেলটা চেঞ্জ হয়ে যাবে র্যানকাইন সাইকেল, আমরা পড়াবো। আমরা যেটা থিওরিটিক্যাল সাইকেল বার করব, সাইকেল, সেটা হচ্ছে কার্নোট সাইকেল। এই থিওরিটিক্যাল সাইকেলের সাথে কি পাবো না, আমরা প্রত্যেকটা ইঞ্জিনের এফিসিয়েন্সি জানতে পারবো, যে এফিসিয়েন্সি কতটা, ঠিক আছে? তাহলে আবার বলছি না, ইট ইজ দ্য থিওরিটিক্যাল থার্মোডাইনামিক সাইকেল, থার্মোডাইনামিক্স সাইকেল। এটা ইম্পর্টেন্ট, নট এ নিউমেরিক্যাল নয়, মানে নট এ প্র্যাকটিক্যাল নয়, কিন্তু এটা হচ্ছে থিওরিটিক্যাল সাইকেল। তাহলে আবার বলছি, কার্নোট সাইকেল ইজ এ থার্মোডাইনামিক সাইকেল দ্যাট ডেসক্রাইব, যেটি ডেসক্রাইব করে, যেটি ডেসক্রাইব করে, কি ডেসক্রাইব করে এটার মধ্যে? ডেসক্রাইব করে দা, মানে আইডিয়াল অপারেশন অফ দ্য হিট ইঞ্জিন, the ideal operation of heat engine, ideal operation of heat engine, operation of heat engine। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কার্নোট সাইকেলটা কোন স্টেটমেন্টকে মেনে চলে, না কোন ইঞ্জিনকে মেনে চলে? হিট ইঞ্জিনকে মেনে চলে। এবারে হিট ইঞ্জিন, এবার একটু পুরোনো পড়ার মধ্যে চলে যাই। আমরা যেটা পড়েছিলাম, র্যাকেও পড়েছিলাম, থার্মাল 1-এ, যে দুটো স্টেটমেন্ট, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, ল অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, ঠিক আছে?
এই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে দুটো স্টেটমেন্ট আছে, দ্যাট ইজ কল্ড কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। নাম্বার 1 ইজ কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, আর হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট। এই দুটো স্টেটমেন্ট, এবং কি আমরা র্যাকেও পড়লাম, এটা র্যাকেও পড়লাম, র্যাকে যারা যারা ক্লাস করেছে অবশ্যই দেখেছো। তাহলে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর দুটো স্টেটমেন্ট আছে, কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, ক্লসিয়াস স্টেটমেন্ট। এই কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টটা কোন ইঞ্জিনের উপর চলে তোমরা জানো, হিট ইঞ্জিনের উপর চলে, এটা আমরা পড়েছি থার্মাল 1-এ। র্যাকেও আমি ডিসকাশন করেছি যে কার কোন সাইকেলের উপর চলে, হিট ইঞ্জিনের উপর চলে। তাহলে আমি অনায়াসে বলতে পারবো যে এই যে সাইকেলটা ফলো করবে সেটা কোন স্টেটমেন্টকে ফলো করবে, দ্যাট ইজ কল্ড কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। বিকজ এটা হিট ইঞ্জিনের উপর চলে, হিট ইঞ্জিনের, এই হিট ইঞ্জিনের মধ্যে কতটা এফিসিয়েন্সি, কোন গাড়ির এফিসিয়েন্সি কত, একটা বাইকের এফিসিয়েন্সি কত, 150 সিসি গাড়ির এফিসিয়েন্সি কত, 180 সিসি গাড়ির এফিসিয়েন্সি কত, সেগুলো আমরা বিচার কার করব, কোন সাইকেলের সাহায্যে, কার্নোট সাইকেলের সাহায্যে। ক্লিয়ার? হ্যাঁ না না? কার অসুবিধা হচ্ছে বলো। থার্ড সেমিস্টার কিন্তু ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? আর একটা কোশ্চেন, ছবি ক্লিয়ার আসছে আগের চেয়ে ছবিটা ক্লিয়ার আসছে একবার বলে দেবে সবাই, কারণ এটার জন্য আলাদা করে একটা টাকা পে করতে হয়েছে আমাকে। তুমি যদি বলো ছবিটা আগের চেয়ে ক্লিয়ার আসছে, হ্যাঁ না না? ওকে, থ্যাংক ইউ, এটাই আমি জানতে চেয়েছিলাম, ঠিক আছে। চলো তাহলে অল ক্লিয়ার আপাতত, একবার বলে দাও ক্লিয়ার, অল ক্লিয়ার। আচ্ছা চলো, অল ক্লিয়ার, ওকে। এই সাইকেলে আমরা দুটো সাইকেল পড়বো, একটা হচ্ছে গ্যাস আর এটা ভেপারের উপর। সাইকেল কটা পড়বো, দুটো সাইকেলের উপর পড়বো, একটা গ্যাসের উপর একটা ভেপার। তাহলে কার্নোট সাইকেল দুটো স্যার নোট পাওয়া যাবে এটার? ক্লিয়ার স্যার, ক্লিয়ার, নোট পাওয়া যাবে না? সবেরই নোট পাওয়া যাবে, নোট তোমরা জানো এভেলেবেল, কেন পাওয়া যাবে না? কিন্তু আমি বলবো যেগুলো কনসেপচুয়াল বা যেগুলো ডায়াগ্রাম সেগুলো বোর্ডের থেকে নোট করতে, সেগুলো আমি নোট, এখানে নোট আমাকে দিতেই হবে, কারণ এই নোট আর বা আরেকটা গ্রুপের নোট অনেক জব ক্যান্ডিডেট ছেলেরা পড়ে, তোমরাও জানো জব ক্যান্ডিডেট ছেলেরা পড়ে, তাই আমাকে নোট দিতেই হবে, ঠিক আছে, কারণ তাদের জন্য নোট দিতেই হবে। কিন্তু তোমরা নিউমেরিক্যাল বা কনসেপচুয়াল সাইকেল আমি বলবো নোট থেকে নোট না করতে, ভিডিও দেখে করতে, ঠিক আছে। তাহলে এই কার্নোট সাইকেল দুটোর উপর চলে, একটা গ্যাসের উপর ডিপেন্ড করে আর একটা ডিপেন্ড করে কার উপর, দ্যাট ইজ কল ভেপারের উপর। গ্যাস আর ভেপার, একটা ডিপেন্ড করে গ্যাসের উপর, একটা ডিপেন্ড করে ভেপারের উপর। তাহলে আজকে পড়াবো গ্যাসের উপর, গ্যাস কার্নোট সাইকেল কিসের উপর পড়বো, দ্যাট ইজ কল গ্যাসের উপর। আর ভেপারটা যখন করবো দ্যাট ইজ আমাদের চলে যাবে র্যাঙ্কাইন সাইকেল, ঠিক আছে, ভেপার র্যাঙ্কাইন সাইকেল, দ্যাট ইজ কল আমরা যেটা প্র্যাকটিক্যালি ব্যবহার করবো, ঠিক আছে, একের পর এক আসছি, ঠিক আছে। তাহলে তাহলে কার্নোট সাইকেল ফর গ্যাসের ক্ষেত্রে আমাদের কটা, দ্যাট ইজ কল চারটা, একটা সাইকেল আছে, একটা সার্কেল মোটামুটি চলতে গেলে একটা সারাউন্ডিং এ চলে, এবং তার উপর প্রত্যেকটার উপর কি হবে, কি প্রভাব পড়ে, প্রসেসের উপর ডিপেন্ড করে, যেটা আমরা পড়েছিলাম অলরেডি আগের মানে একটু আগে কাদের বেল কর্মের সাইকেল পড়িয়েছিলাম আগে। তাহলে একটা প্রসেসের উপর ডিপেন্ড করে, সেই প্রসেস গুলো কি কি, ফার্স্ট অফ অল এটা চারটা প্রসেসের উপর ডিপেন্ড করে, একদম মনে রাখবে, দ্যাট ইজ কল ফার্স্ট হচ্ছে আইসোথার্মাল এক্সপানশন প্রসেস। ফার্স্ট হচ্ছে আইসোথার্মাল এক্সপানশন প্রসেস, প্রসেস নাম্বার 1, প্রসেস নাম্বার 1 and 2, দ্যাট ইজ কল আইসোথার্মাল এক্সপানশন প্রসেস। দ্বিতীয় নাম্বার হচ্ছে আইসেন্টেপিক এক্সপানশন প্রসেস, দ্বিতীয় নাম্বার হচ্ছে আইসেন্টপিক, গ্যাপ গ্যাপ লিখছি কারণটা বলবো, আইসেন্টপিক এক্সপানশন প্রসেস। প্রথমে এক্সপান্ডটা হয়ে গেল, তাহলে ফার্স্ট এটা কি বললাম, আইসোথার্মাল এক্সপানশন প্রসেস, সেকেন্ড এটা বললাম আইসেন্টপিক এক্সপানশন প্রসেস। তাহলে দুটো এক্সপান্ড হয়ে গেল, দুটো কম্প্রেশন হবে, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে সবকিছু বোঝাবো ধীরে ধীরে, টাইম দাও, ধীরে ধীরে বুঝতে পারবে সবকিছু। 3 নাম্বার ডিপেন্ড করছে আইসোথার্মাল এক্সপানশন হয়ে গেল, এটা কম্প্রেশন প্রসেস, isothermal compression process, that is the fourth process is আইসেন্টপিক। তাহলে দুটো আইসেন্টপিক প্রসেস হচ্ছে আর দুটো আইসোথার্মাল প্রসেস হচ্ছে, ঠিক আছে। ফার্স্ট অফ অল 4 নম্বর ইজ আইসেন্টপিক কম্প্রেশন প্রসেস,
ঠিক আছে। আচ্ছা, নাম্বার 1 মনে রাখবে আইসেন্ট্রপিক আরেকটা নাম কি হচ্ছে অ্যাডিয়াবেটিক। আমি আগে বলেছিলাম আইসেন্ট্রপিক আরেকটা নাম কি হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে এটাকে বলে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক। এটা হচ্ছে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক। রিভার্সিবল আমরা থার্ড সেমিস্টার পড়েছিলাম, যে সিস্টেমটা রিভার্স মানে একবার রিভার্স করতে পারে, মানে একবার চালু করার পর আবার পুনরায় করতে পারে, সেটাকে বলে রিভার্সিবল আমরা বলেছিলাম। তাহলে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিক কি না কার অপর নাম? আরেকটা নাম আইসেন্ট্রপিক, আরেকটা নাম হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস। আর ঠিক আইসেন্ট্রপিক এখানে বলবো রিভার্সিবল, এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস। আর এখানেও সেম হচ্ছে, বিকজ আইসেন্ট্রপিক আছে, দ্যাট ইজ কল্ড, এটা হচ্ছে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস। এবার চলে যাও আইসোথার্মাল। যারা 5th সেমিস্টার ক্লাস করেছো আইসোথার্মাল কথার অর্থ কি, চলো বলো। যারা 5th সেমিস্টার ক্লাস করেছো চট করে বলো আইসোথার্মাল কথার অর্থ কি। যারা 5th সেমিস্টার ক্লাস করেছো কাইন্ডলি বলো আইসোথার্মাল কথার অর্থ কি একজন। কনস্ট্যান্ট টেম্পারেচার, ভেরি গুড। আইসোথার্মাল, থার্মাল লেখা আছে, থার্মাল মানে হচ্ছে আইসো মানে হচ্ছে কনস্ট্যান্ট, সমান থাকবে। আইসো কথার অর্থ কি হচ্ছে সমান। থার্মাল মানে হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট। আইসোথার্মাল কথার অর্থ হলো টেম্পারেচার কনস্ট্যান্ট, ঠিক আছে। এক্সপানশন কথার অর্থ কি? এক্সপানশন কথার অর্থ কি? মানে এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে গেল, মানে টি ইজ ইকাল টু কনস্ট্যান্ট, টি ইজ ইকাল টু সি। এক্সপানশন কথার অর্থ কি? এক্সপান্ড করে যাওয়া, বেড়ে যাচ্ছে। কি বলেছিলাম? কোন জিনিস দেবে আছে সেটাকে এক্সপান্ড করে দাও, মানে হচ্ছে এক্সপান্ড করে, ভলিউমটা বেড়ে গেল, প্রেসারটা কমে গেল। ভেরি গুড। প্রেসার কমে গেল, এক্সপান্ড করা মানে এক্সপান্ড করে যাচ্ছে, মানে প্রেসারটা কমে যাচ্ছে, তার জায়গায় কি হচ্ছে ভলিউমটা বেড়ে যাচ্ছে। ভেরি গুড, ঠিক আছে। ওকে, নেক্সট আইসেন্ট্রপিক কথার অর্থ হলো এন্ট্রপি কনস্ট্যান্ট। তোমরা পড়েছো আইসেন্ট্রপিক কথার অর্থ কি হলো এন্ট্রপি কনস্ট্যান্ট। ভেরি গুড। আর এক্সপানশন কথার অর্থ হলো সেম জিনিস, প্রেসার কমে যাওয়া, ভলিউম বেড়ে যাওয়া। আবার আইসোথার্মাল কথার অর্থ কি হলো টেম্পারেচার কনস্ট্যান্ট। কম্প্রেশন কথার অর্থ কি হলো কম্প্রেস করা, কম্প্রেস করছে জিনিসটা, ছোট করছে। যত কম্প্রেস করে তত তার প্রেসার কি হবে বাড়বে, আর প্রেসার যত বাড়ছে তত তার কি হবে বলো, প্রেসার যত এর প্রেসারটা বাড়ছে তত তার ভলিউমটা কি হচ্ছে কমে যাচ্ছে। এতটা ছিল এতটুকু হয়ে গেল, তাহলে ভলিউমটা কমে যাচ্ছে। তাহলে দ্যাট ইজ প্রেসার ইনক্রিজেস, ভলিউম ডিক্রিজেস। আইসেন্ট্রপিক কথার অর্থ কি হচ্ছে এন্ট্রপি কনস্ট্যান্ট। আর কম্প্রেশন কথার অর্থ কি হচ্ছে প্রেসার ইনক্রিজেস, ভলিউম ডিক্রিজেস। কারো কোনো অসুবিধা? যদি অসুবিধা না থাকে স্যার কুইট অপোজিট, ইয়েস এটার অপোজিট এটা, এটা এটার অপোজিট এটা, এটার অপোজিট এটা, এক একটা এটা এটার এটা। স্যার প্রেসারিং ভলিউম। চলো একবার রিপ্লাই দিয়ে দাও কারো যদি অসুবিধা না থাকে, যে স্যার বুঝতে পেরেছো না পারিনি, অল ক্লিয়ার লিখে দাও। অল ক্লিয়ার লিখলে আমি বুঝে যাবো যে বুঝতে পেরে গেছো। বাকিরা একটু রিপ্লাই দিবে। বাকিরা না বুঝতে পারলে একবার দুবার তিনবার চারবার পাঁচবার যত ইচ্ছা জিজ্ঞেস করবে, ঠিক আছে। আমি তোমাদের জন্যই আছি। রাজকুমার স্যার এস ইজিক্যাল টু সি, এসটা কি? এস মানে এন্ট্রপি, তার মানে তুমি ক্লাস করোনি আগে। রাজকুমার তুমি আগের ক্লাসগুলো করোনি। এস মানে এন্ট্রপি বলেছিলাম, আইসেন্ট্রপি মানে এন্ট্রপি কনস্ট্যান্ট, এস মানে হচ্ছে এন্ট্রপি কনস্ট্যান্ট, এন্ট্রপি ইজিক্যাল টু সি। ওকে থ্যাংক ইউ, মুছে দিলাম, হ্যাঁ মুছে দিচ্ছি। আচ্ছা রেকর্ডিং হচ্ছে তো? 1 মিনিট, রেকর্ডিং হচ্ছে, গুড, ঠিক আছে। চলো তাহলে যাই। এবার হচ্ছে ড্র পিভি এন্ড টিএস ডায়াগ্রাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় আসে। ড্র পিভি এন্ড টিএস ডায়াগ্রাম,
পিভি এন্ড টিএস ডায়াগ্রাম ড্র করো, পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে। ড্র পিভি এন্ড টিএস ডায়াগ্রাম। তাহলে প্রথমে একটা পিভি ডায়াগ্রাম রাখি, টিএস ডায়াগ্রাম। আচ্ছা একটা কথা বলো, পি ওপর দিকে গেলে, পি যদি ওপর দিকে যায়, পি এর ভ্যালুটা ওপর দিকে যাচ্ছে মানে পিটা বাড়ে। পি এর ভ্যালু যদি ওপর দিকে যায় পিটা কি হবে? বাড়ছে। পি এর ভ্যালু যদি ওপর দিকে যায় পিটা বাড়ছে। এটা ভলিউম, ভলিউম যত ডান দিকে যাচ্ছে ভলিউম বাড়ছে, যত বাঁ দিকে আসছে ভলিউম কমছে, তাই তো? তাই তো, হ্যাঁ না না? এক মিনিট, এটা একটু নড়ছে, ঠিক আছে। হুম। আবার এসটা যত এদিকে যাচ্ছে এন্ট্রপি বাড়ছে, এস মানে এন্ট্রপি, আর টি যত উপর দিকে যাচ্ছে টেম্পারেচার বাড়ছে। তা ডায়াগ্রাম ভালো করে বুঝতে হবে, ডায়াগ্রাম না বুঝলে হবে না। তাহলে ফার্স্ট প্রসেস, দ্যাট ইজ দ্য প্রসেস। ফার্স্ট প্রসেসের নাম বলো, প্রসেস বলো। কি বললাম? আইসোথার্মাল এক্সপানশন প্রসেস। আইসোথার্মাল এক্সপানশন প্রসেস, প্রসেস 1 to 2 হচ্ছে আইসোথার্মাল এক্সপানশন প্রসেস। আরেকবার ক্লিয়ার করে নাও। আচ্ছা আইসোথার্মাল কথা অর্থ কি হলো? টেম্পারেচার ইনক্রিজ। আইসোথার্মাল মানে হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট, ওকে। আর এক্সপানশন মানে হচ্ছে ভলিউমটা, ভলিউম এক্সপান্ড করে যাচ্ছে, জায়গাটা বেশি করে যাচ্ছে, মানে প্রেসারটা কমছে আর ভলিউমটা বাড়ছে। এটাই তো, এটাই তো। একবার স্টেপ বাই স্টেপ করবো আমরা, হ্যাঁ ওকে। তাহলে ফার্স্ট অফ অল প্রথমটা কি হচ্ছে, এখানে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট করি তাহলে আমরা ধরি এই প্রসেসটা, এর টিএস ডায়াগ্রাম না, টেম্পারেচার মানে এখানে আছে এটা 1 থেকে 2। দেখো টেম্পারেচারটা দেখো, T1 is equal to T2, টেম্পারেচার কনস্ট্যান্ট করে দিলাম, ক্লিয়ার? টেম্পারেচার এই লাইনটা সমান টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট 1 আর 2 টা। আর টেম্পারেচার কনস্ট্যান্ট, এখানে এই যদি এন্ট্রপি বলো তাহলে এন্ট্রপি কি হবে? এটা ছিল S1, এন্ট্রপিটা তখন বেড়ে গেল, এটা হয়ে গেল S2, এন্ট্রপিটা কি হয়ে গেল? বেড়ে গেল, ওকে। সেকেন্ড এ ডায়াগ্রামটা হয়ে গেল। এবার আমরা এক্সপানশন ডায়াগ্রাম, এক্সপানশন মানে হচ্ছে ভলিউমটা বাড়ছে, ভলিউম বাড়ছে মানে ভলিউমটা ডান দিকে যাবে আর প্রেসারটা কমে যাচ্ছে, তাহলে ভলিউমটা এরকম হচ্ছে। তাহলে এটা যদি 1 ধরো, এটা 2, তাহলে 1 এর প্রেসার কত ছিল? P1 ছিল, প্রেসারটা কমে কত হলো? P2 এলো। দেখো প্রেসার কমে গেল, P1 এর চেয়ে P2 প্রেসারটা কমে গেল, বাট ভলিউমটা বাড়ছে, বিকজ ভলিউমটা বাড়াতে হবে। এটা V1, এটা V2, ক্লিয়ার? ভলিউমটা 1 থেকে ভলিউমটা বেড়ে গেল, প্রেসারটা কমে গেল, ক্লিয়ার? সেকেন্ড টপিক কি বলেছে? আইসেন্ট্রপি এক্সপানশন প্রসেস। প্রথমে দুটো এক্সপানশন, তারপর দুটো কম্প্রেশন, দুটো আইসোথার্মাল, দুটো আইসেন্ট্রপিক। সেকেন্ড টপিক হচ্ছে প্রসেস 2 to 3। কি বললাম? প্রসেস 2 to 3 কি বললাম? আইসেন্ট্রপিক, দুটো এক্সপানশন, তারপরটা এক্সপানশন হবে, আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস। আইসেন্ট্রপিক মানে হচ্ছে এন্ট্রপি কনস্ট্যান্ট, এক্সপানশন মানে হচ্ছে প্রেসারকে ডিক্রিজ করবে, ভলিউমটা বাড়বে। আচ্ছা একটা কথা বলতো, সবারই কি কলেজ আরম্ভ হয়ে গেছে? সবারই কলেজে ক্লাস আরম্ভ হয়ে গেছে? কোথায় গেল সবাই? না স্যার, কলেজে ক্লাস আরম্ভ আমাদের হয়নি স্যার। আরম্ভ হয়নি, ভেরি গুড, ঠিক আছে। কিছু কিছু জায়গায় হয়েছে, কিছু কিছু জায়গায় হয়নি, ওকে, কোনো ব্যাপার নেই। আইসেন্ট্রপিক মানে এন্ট্রপি কনস্ট্যান্ট, তাহলে এই যে এন্ট্রপি লাইন দিয়েছি, নিশ্চয়ই এই লাইনটা কনস্ট্যান্ট থাকবে। মানে আমি বলতে পারি S2 যা হবে S3 সেম হবে, সেম লাইনে হবে। তার মানে আর কি, বাট টেম্পারেচারটা কি হলো? 2 এর থেকে টেম্পারেচারটা কমে গেল, এটা T3, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে এক্সপানশন। এক্সপানশন মানে প্রেসারটা আরো কমছে আর ভলিউমটা আরো বাড়ছে,
পুরুলিয়ায় হয়েছে, হ্যাঁ পুরুলিয়ায় হয়েছে, পুরুলিয়া জানি। তাহলে প্রেশারটা আরো বাড়ছে মনে হচ্ছে, প্রেশারটা আরো বেড়ে গেল, প্রেশারটা আরো কমে গেল, আবার 3 তে চলে গেল, P3 থেকে প্রেশারটা আরো কমে গেল। আর এইদিকে কেন করলাম না, এইদিকে কমলে তো ভলিউমটা কমে যাচ্ছে, প্রেশারটা যখন কমছে তখন ভলিউম তো বাড়তে হবে। তাহলে দেখো এখান থেকে V2 থেকে V3 ভলিউমটা বেড়ে গেল। প্রসেস 1 আর 2 সবারই কমপ্লিট হয়েছে? কারো কোনো অসুবিধা আছে? এনট্রপি নিচের দিকে কেন কনস্ট্যান্ট হলো? ভেরি গুড। এনট্রপি যদি সমান থাকে তাহলে টেম্পারেচার সবসময় কমে যায়, টেম্পারেচার সবসময় কি হয়েছে, কমে যায়। তাহলে আমি যদি উপরের দিকে করি তার টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তার জন্য নিচের দিকে এলো। ঠিক আছে, জিৎ চৌধুরী ক্লিয়ার? আরো এনিওয়ান কারো কোনো কোশ্চেন তো বলতে পারো। 1 2 3 4 প্রথমে বলো, বলো 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 বলো, আরো কারো অসুবিধা তো বলো। বাকিরা ক্লিয়ার? হ্যাঁ না না, এবার তো রিপ্লাই তো দিতে হবে, তবে তো আমি এগাবো। এগুলো টাইম প্রথম প্রথম লাগবে, তারপর থেকে কিন্তু টাইম লাগবে না, তারপর থেকে তোমরা শর্ট করে দিতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার, ভেরি গুড। চলো এবারে 3 আর 4, 3 আর 4 নিয়ে খেলা। 3 আর 4 এটা কেউ করবে তো দেখো, করতে পারো তো করো, যদি করতে পারো তো খুবই ভালো হয়, তাহলে আমিও জানবো যে তুমি পাচ্ছ আস্তে আস্তে। 3 আর 4, ঠিক আছে। 3টা হচ্ছে দ্যাট ইজ দা প্রসেস 3 to 4, দ্যাট ইজ আইসোথার্মাল, উল্টো, এটার উল্টো এটা, আইসোথার্মাল কম্প্রেশন প্রসেস, তাই তো, কম্প্রেশন প্রসেস। আইসোথার্মাল কথার অর্থ কি হচ্ছে, টেম্পারেচার কনস্ট্যান্ট। কম্প্রেশন কথার অর্থ কি হলো, কম্প্রেশন মানে কম্প্রেস করা, মানে প্রেসারটা কম্প্রেস যত ছোট করবে প্রেসার তত সে জায়গায় কি হবে, বাড়বে, মানে ভলিউমটা এত বড় ছিল এতটুকু হয়ে যাবে, ভলিউমটা কমে যাবে। তাহলে এখানে প্রেসার বাড়ছে, ভলিউম কমছে। চলো টেম্পারেচার সমান আছে, টেম্পারেচার সমান করে দাও। তাহলে T3 ইজিক্যাল টু T4, T3 T4টা সমান, আর টেম্পারেচার সমান করে প্রেসারটাকে বাড়বো ভলিউমটাকে কমবে, প্রেসারটাকে বাড়বে ভলিউমটাকে কমবে, তাহলে প্রেসারটাকে বাড়িয়ে দাও, কিছুর পরিমাণ প্রেসার বেড়ে গেল। এখানে হচ্ছে দ্যাট ইজ দা P4। দেখো প্রেসারটা বেড়ে গেল, প্রেসারটা P3 তে এখানে ছিল, P4 একটু বেড়ে গেল, আর প্রেসার বাড়লে ভলিউমটা কমাতে হবে, তাহলে ভলিউমটা কমে গেল, V4 এ চলে গেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রসেস 4 to 1, আবার সাইকেল হবে 4 to 1, দ্যাট ইজ কল, তাহলে এনট্রপি প্রপোর্শনাল টু দ্য এনট্রপি, তাহলে টেম্পারেচার প্রপোর্শনাল টু, অবশ্যই এনট্রপি, আমি বলবো কারণটা বলবো, তুমি যেটা কোশ্চেন করবে তার অ্যান্সারটা এর পরের লাইনে আছে। তারপর হচ্ছে নেক্সট লাইন হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস। আইসেন্ট্রপিক কথার অর্থ কি হলো, এনট্রপি কনস্ট্যান্ট, আর কম্প্রেশন কথার অর্থ কি হলো, কম্প্রেস মানে হচ্ছে প্রেসার বাড়ছে ভলিউম কমছে, তাই তো, কম্প্রেস মানে হচ্ছে প্রেসার বাড়ছে ভলিউম কমছে, প্রেসারটাকে বাড়িয়ে দাও, আচ্ছা এনট্রপি কনস্ট্যান্ট করে দাও, এনট্রপি করছে, এনট্রপি যেখানে কনস্ট্যান্ট থাকছে এখানে বাড়ছে। আর নাম্বার 2 হচ্ছে কম্প্রেশন মানে হচ্ছে প্রেসার, প্রেসার বাড়ছে, প্রেসারটাকে বাড়িয়ে দাও, আর ভলিউমটা কমে যাচ্ছে, ভলিউমটা দেখো কমে গেল 4 থেকে 1, 4 এ যা ভলিউম ছিল হচ্ছে কমে গেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পুরো প্রসিডিওর। ঠিক আছে, এটা হচ্ছে 1 to 1, এটা হচ্ছে এক্সপানশন, এটা হচ্ছে এক্সপানশন, এটা হচ্ছে কম্প্রেশন, এটা হচ্ছে কম্প্রেশন। কার কোথায় অসুবিধা এবারে একের পর এক বলবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমে এটা হায়ার টেম্পারেচার, এটাকে বলা হয় এই 1 আর T, দ্যাট ইজ T1 is equal to T2 is equal to হায়ার টেম্পারেচার, বড় টেম্পারেচার,
that is the T4 is equal T3 is equal to T4, that is the lower temperature. ঠিক আছে, এবারে বলো, এবারে কার কার কোশ্চেন আসছে বলো। বুঝে গেছি স্যার, এরপর কার কার কোশ্চেন আসছে? হিট সাপ্লাই কোথায় করছে? হিট সাপ্লাই কোথায় করছে? বড়টার ক্ষেত্রে হিট সাপ্লাই করছে, দ্যাট ইজ দ্য হিট সাপ্লাই করছে এখানে কিউএস আইসোথার্মাল, যেখানে তোমার হচ্ছে হিট সাপ্লাই করছে, দ্যাট ইজ হিট সাপ্লাই এখানে করছে, হিট আউট এখানে করছে। হ্যাঁ, ওকে, অল ক্লিয়ার? অল ক্লিয়ার তো? পরে বলো না যে স্যার বুঝতে পারিনি। হ্যাঁ, যারা যারা আছে আমি তাকে বারবার জিজ্ঞেস করছি, বুঝতে পেরেছো? চলো, আশা করি বুঝতে পেরে গেছো, কেউ কিছু বলছে না মানে বুঝতে পেরে গেছো। চলো এবারে প্রুফ আছে। হ্যাঁ, এর এফিসিয়েন্সি বার করতে হবে। এবারে এই এফিসিয়েন্সি দুটো ফর্মুলে বার হয়, ঠিক আছে? একটা হচ্ছে আইসোথার্মালে ওয়ার্ক ডান দিয়ে, যেটা আমরা থার্ড সেমিস্টারে করেছিলাম, সেটাও আমি দেখিয়ে দেবো, যেটা টিচাররা করাবে। আর এটা হচ্ছে এন্ট্রপি কনসেপ্ট দিয়ে, ঠিক আছে? একটা হচ্ছে এন্ট্রপি কনসেপ্ট। এন্ট্রপি কনসেপ্টটা কোথায় পাবে না, এন্ট্রপি যে কনসেপ্টটা হবে সেটা তোমরা র্যাকের যে নিউমেরিক্যাল প্রুফ থাকবে সেখানে করবে। র্যাকের নিউমেরিক্যাল প্রুফের ক্ষেত্রে কিন্তু আমি প্রথমেই বলেছি র্যাকের লেকচারটা এটার মধ্যে পড়ছে, কিন্তু ইউনিট 2টা আমি প্রথমেই বলেছিলাম, ঠিক আছে? এবার আমরা র্যাকের লেকচারে কিন্তু এন্ট্রপি মানে কি, এন্ট্রপি মানে হচ্ছে মলিকুলার র্যান্ডমনেস, মলিকুলার গুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে সেটাকে বলা এন্ট্রপি। হ্যাঁ, আবার বলছে এন্ট্রপি মানে কি হচ্ছে মলিকুলার র্যান্ডমনেস, চারিদিকে মলিকুল গুলো ছড়িয়ে পড়ছে। তাহলে এই যে সলিড, কোন জিনিসের সলিডের মলিকুল গুলো ছুটতে পারে না, তখন তার এন্ট্রপি কত, দ্যাট ইজ কল্ড 0। সবচেয়ে বেশি কার, গ্যাসীয় অবস্থায় মলিকুল গুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, তা সেখানে এন্ট্রপি হাই। এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করে এন্ট্রপি হাই কার, এন্ট্রপি কথার অর্থ এক কথায় বলো। যদি এন্ট্রপি বলতে কি বুঝো, এন্ট্রপি কথার মনে করবে, দ্যাট ইজ মিনস হচ্ছে স্যার মলিকুলার র্যান্ডমনেস, মলিকুলার র্যান্ডমনেস, ঠিক আছে? এন্ট্রপি কথার অর্থ হলো মলিকুলার র্যান্ডমনেস, চারিদিকে মলিকুল যত তাকে ছুটতে পারবে সেটাকে বলে এন্ট্রপি। সেই প্রসেসটাকে এন্ট্রপি কার বেশি, না গ্যাসের বেশি, না লিকুইডের বেশি, না দ্যাট ইজ লিকুইড, গ্যাস লিকুইড না সলিড। তাহলে কার মাধ্যমে মলিকুল সবচেয়ে বেশি ছুটতে পারে, গ্যাসের মাধ্যমে, তাহলে এন্ট্রপি সবচেয়ে বেশি হচ্ছে গ্যাসের, তারপর হচ্ছে এটা, আর এন্ট্রপি সলিডের হচ্ছে 0, ভ্যালু হচ্ছে 0। তাহলে মনে রাখবে এন্ট্রপি সবচেয়ে বেশি হচ্ছে গ্যাসের, সবচেয়ে কম হচ্ছে কার, সলিডের। আর সলিডের এন্ট্রপি কত হয়, কোন সলিড পার্ট তার মানে তার মলিকুলার র্যান্ডম করতে পারে না, তার ভ্যালু হয়ে যায় 0। ক্লিয়ার? সরি, ক্লিয়ার? তাহলে এন্ট্রপি, দ্যাট ইজ দ্য এন্ট্রপির ফর্মুলা তোমরা পড়েছো, ডিএস ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি ছিল, ডিকিউ বাই টি। মনে রাখবে হোয়াট ইজ দ্য এন্ট্রপির ফর্মুলা, দ্যাট ইজ দ্য ফর্মুলা ইজ ইকুয়াল টু এন্ট্রপি, ডিএস ইজ ইকুয়াল টু, ডিএস মানে এন্ট্রপি মলিকুলার র্যান্ডমনেস, এন্ট্রপি ইজ ইকুয়াল টু ডিকিউ মানে হিট সাপ্লাই, ডিকিউ মানে হিট সাপ্লাই বাই টেম্পারেচার, টেম্পারেচার দিয়ে ভাগ করলে হিট সাপ্লাইকে যদি টেম্পারেচার দিয়ে ভাগ করা হয় দ্যাট ইজ কল পাওয়া যায় কি, এন্ট্রপি। ওকে, চলো তাহলে আমরা ফর্মুলাতে আসি, দ্যাট ইজ দ্য হিট সাপ্লাই। হিট সাপ্লাই কোন প্রসেস, 1 to 2। তাহলে হিট সাপ্লাই ডিউরিং এক্সপানশন প্রসেস, ডিউরিং এক্সপানশন, আইসোথার্মাল এক্সপানশন। কোন প্রসেসের ক্ষেত্রে, আইসোথার্মাল এক্সপানশন, ডিউরিং আইসোথার্মাল এক্সপানশন। কোথায় হিট সাপ্লাই হচ্ছে, আইসোথার্মাল এক্সপানশন প্রসেসের ক্ষেত্রে হিটটা সাপ্লাই হচ্ছে। কোন প্রসেসের ক্ষেত্রে হিটটা সাপ্লাই হচ্ছে, যেখানে আইসোথার্মাল এক্সপানশন আছে। আর হিট রিজেক্টেড কোথায় হচ্ছে, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে হিটটা রিজেক্ট হচ্ছে, যেখানে কম্প্রেশন হচ্ছে। যেখানে আইসোথার্মাল এক্সপানশন হচ্ছে সেখানে হিটটা সাপ্লাই করা হচ্ছে, যেখানে আইসোথার্মাল কম্প্রেশন হচ্ছে সেখানে হচ্ছে হিটটা রিজেক্ট করা হচ্ছে। এটা আইসো এক্সপানশন, এটা হচ্ছে আইসেন্ট্রপিক এক্সপানশন, এটা হচ্ছে আইসো কম্প্রেশন, এটা হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন। ঠিক আছে, এটা তো তোমরা জানো। তাহলে আমরা ফর্মুলা কি, এন্ট্রপির ফর্মুলা কি পড়লাম,
dq is equal to ds is equal to dq by t, তাই তো পড়লাম। তাহলে এখানে আমরা লিখতে পারি কি না, যেখানে হিট সাপ্লাই হচ্ছে, হিট সাপ্লাই দ্যাট ইজ দা qs, qs is equal to ফর্মুলা কি হচ্ছে qs, q টা dq বার করছে, dq মানে কি t into ds, t into ds, dq ভ্যালুটা কত হবে, এই t into ds কে দিয়ে গুণ করে দাও, তাহলে পেয়ে যাবে qs দ্যাট ইজ দা হিট সাপ্লাই বেরিয়ে যাবে। আচ্ছা ts মানে কোন টেম্পারেচারটা, প্রসেস আইসোথার্মাল এক্সপানশন কোন প্রসেসটা হচ্ছে, প্রসেস 1 to 2, তাহলে প্রসেস টেম্পারেচারটা হবে হয় 1 হবে না 2 হবে, বাট 1 আর 2 এর দুটোরই ক্ষেত্রে কি হবে, টেম্পারেচার কি আছে, ইকুয়াল আছে, তাহলে আমি T1 ও লিখতে পারি T2 ও লিখতে পারি, ব্যাপারটা একই হয়ে গেল। কেন, বিকজ দুটো টেম্পারেচার কি আছে আমার ইকুয়াল আছে, দেখতে পাচ্ছ হায়ার টেম্পারেচার, তাহলে T এর জায়গায় T1 লিখে দিচ্ছি। আর ds মানে হচ্ছে এন্ট্রপির মধ্যে, যেটা ds মানে হচ্ছে ডিফারেন্স, তাহলে ds বলতে 1 আর 2 এর মধ্যে কে বড়, S1 বড় না S2 বড়, ds মানে হচ্ছে S1 বড় হবে না S2 বড় হবে, S2 বড়, তাহলে S2 মাইনাস S2, ds কথা হবে কি S2 মাইনাস S1। ক্লিয়ার, ইকুয়েশন নাম্বার 1 ক্লিয়ার আছে কিনা বলো, একবার বলে দাও ক্লিয়ার আছে কিনা, যারা যারা ক্লাস করছো প্রথম থেকে একবার বলে দাও। প্রচন্ড জল ডিস্টার্ব হচ্ছে, আমি 1 মিনিট জল খেয়ে আসছি, হ্যাঁ একবার অল ক্লিয়ার মেসেজটা করে দেবে। আরো কোনো অসুবিধা, অল ক্লিয়ার, গৌরাঙ্গ, সতীশ, হিংসার, ক্লিয়ার, ভেরি গুড। বাকিরা, অলোকের ক্লিয়ার আছে, অভিজিৎ, উত্তম, শরৎ, গৌরাঙ্গ, রাজকুমার, বিকাশ কর্মকার, আচ্ছা উত্তম আমাকে ফোন করবে তো একবার, এরপর ক্লাসটা শেষ হয়ে গেলে, ঠিক আছে একবার ফোন করবে, তোমার সাথে একটু দরকার আছে ওই জন্য বললাম। হ্যাঁ এবার আমরা হিট রিজেক্টেড বার করছি, হিট রিজেক্টেড। আচ্ছা হিট রিজেক্টেড কোন প্রসেসে হচ্ছে না, হিট রিজেক্টেডও হিট সাপ্লাই আইসোথার্মাল প্রসেসে হয়, হিট রিজেক্টেডও আইসোথার্মাল প্রসেসে হয়। আইসোথার্মাল কোনটা, যেটা কম্প্রেশন হচ্ছে সেখানে হিট রিজেক্টেড হচ্ছে, হ্যাঁ দেখতে 3 আর 4 এইখানটা, ঠিক আছে। তাহলে হিট রিজেক্টেড ডিউরিং আইসোথার্মাল compression process, that is process 3 থেকে 4, process 3 to 4, আইসোথার্মাল এক্সপানশন তো প্রসেস 3 to 4, তাহলে 3 to 4 প্রসেসকে নিয়েই ভাববো, অন্য কোনো প্রসেসকে নিয়ে ভাববো না, 3 to 4 প্রসেসকে নিয়েই ভাববো। সেখানে হিট রিজেক্টেড সেম ফর্মুলা, হিট ইজ ইকুয়াল টু ফর্মুলা কি হচ্ছে T into ds, আচ্ছা T কত, T হয় T এই প্রসেস 3 আর 4, আর 3 আর 4 এর টেম্পারেচার সেম, তাহলে T3 ও লিখতে পারো, T4 ও লিখতে পারো, যেটা খুশি লিখতে পারো, আমি এখানে T3 লিখে দিলাম। ds মানে হচ্ছে 3 to 4 প্রসেসের মধ্যে কে বড়, S3 বড় না S4 বড়, S3 বড়, তাহলে S3 মাইনাস S4, ds টা হবে কত S3 মাইনাস S4, that is equation number 2। ওকে চলো তাহলে এফিসিয়েন্সি ফর্মুলা, এফিসিয়েন্সি অফ কার্নোট। আচ্ছা কার্নোট সাইকেলটা কার উপর ডিপেন্ড করছে, হিট ইঞ্জিনের উপর, আর হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি ফর্মুলা কি ছিল মনে পড়ছে, হিট ইঞ্জিন যেটা কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, যেখানে ওয়ার্ক ডান দিতে হচ্ছে, তার ফর্মুলা কি ছিল, ওয়ার্ক ডান বাই হিট সাপ্লাই। তোমাদের মনে আছে কিনা জানি না, আমার মনে আছে, ওয়ার্ক ডান বাই হিট সাপ্লাই। ওয়ার্ক ডান বাই হিট সাপ্লাই, একটা কথা বলো তো, ওয়ার্ক ডান মানে কি ছিল, হিট সাপ্লাই মাইনাস হিট রিজেক্টেড, শুধুমাত্র হিট রিজেক্টেড মানে হিট সাপ্লাই কখন হবে, রেফ্রিজারেশনের ক্ষেত্রে হবে। ন্যাচারালি ওয়ার্ক ডানের ফর্মুলা কি হয়, হিট যতটা সাপ্লাই হয় সেটা থেকে মাইনাস করলে, হিট রিজেক্টেডটা মাইনাস করলে ওয়ার্ক ডান পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি QS মাইনাস QR, হিট সাপ্লাই মাইনাস হিট রিজেক্টেড বাই হিট সাপ্লাই।
আচ্ছা, হিট সাপ্লাই ভ্যালু কত? দ্যাট ইজ দ্য T1 S2 minus S1 মাইনাস হিট রিজেক্টেড এর ভ্যালু কত? T3 S3 minus S4। হিট সাপ্লাই ভ্যালু কত? T1 S2 minus S1। ক্লিয়ার? ভ্যালুগুলো পুট করে দিলাম, ভ্যালুগুলো কি করলাম? পুট করে দিলাম এটার মধ্যে, ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা, এবারে একটা কথা বলো তো, S3 মানে কত? S3 মানে S2, S3 মানে কত? S3 মানে হচ্ছে S2। আচ্ছা, আর S4 মানে কত? S4 মানে হচ্ছে S1, S4 মানে হচ্ছে S1। তাহলে আমরা লেট করতে পারি, দ্যাট ইজ দ্য ভ্যালু T1 S2 minus S1, এটাকে লিখলাম T1 S2 minus S1 minus T3। S3 জায়গায় S2 বসাবো, S4 এর জায়গায় S1 বসাবো। S3 minus S3 জায়গায় কি বসাবো? S2 বসাবো, তাহলে S2, আর S4 এর জায়গায় বসাবো S1, S1। এতদূর পর্যন্ত ক্লিয়ার সবারই? হ্যাঁ না না, এতদূর পর্যন্ত সবারই ক্লিয়ার? চলো আরেকবার রিপ্লাই দিয়ে দাও। এগুলো অ্যাকচুয়ালি খুব মাথা ঠান্ডা করে পড়াতে হয়, এত এত টাফ টাফ সাবজেক্ট আছে না মেকানিক্যালটা। তুমি তো দেখতে পাচ্ছ কোচিং সেন্টার গুলো, ম্যাক্সিমাম কোচিং সেন্টার গুলো মেকানিক্যাল এখন চলছে না, সব সিভিল ইলেকট্রিক্যাল পড়াচ্ছে। বিকজ এত হিউজ টাফ টাফ সাবজেক্ট আছে না, হার টপিক তোমাকে ধীরে ধীরে পড়াতে হবে। প্রত্যেকটা টপিক অত হড়বড়ালে হবে না, বিকজ প্রত্যেকটা স্টুডেন্ট সমান মেন্টালিটি কোনোদিন হতে পারে না, প্রত্যেকটা টিচার কোনোদিন সমান মেন্টালিটি হতে পারে না। আমার কাছে যদি 150 জন ছেলে পড়ে, 200 জন ছেলে পড়ে সেকেন্ড ইয়ারে, তাহলে আমার টার্গেট রাখতে হবে 200 জনকেই যাতে আমি পড়াতে পারি, ঠিক আছে? তাই ধীরে ধীরে পড়াচ্ছি, চাপের কিছু কারণ নেই, প্রচুর দিন আছে, সিলেবাস অটোমেটিক মে মাসের মধ্যে আরামসে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? জুন মাসে তোমাদের পরীক্ষা, জুনে তোমাদের পরীক্ষা হবে। হ্যাঁ চলো, তাহলে এটা মুছে দিলাম এই পার্টটা। চলো, তাহলে এটা বাঁচলো কি? এটা তাহলে ইটা কার্ড নট এফিসিয়েন্সি, ইটা বলা হয় এটাকে, হ্যাঁ, কার্ড নট ইজ ইকুয়াল টু ফর্মুলা। আচ্ছা, এখানে কি কমন যাচ্ছে? তাহলে এটা বাই এটা। আচ্ছা, একটা কথা, এক্স বাই ওয়াই বাই এক্স, আমরা এটা লিখতে পারি এক্স বাই এক্স মাইনাস ওয়াই বাই এক্স, তবেই তো এক্স এক্স লসাগু করে পর ওয়াই মাইনাস এক্স বাই মাইনাস ওয়াই বাই এক্স আসছে। আমরা লিখতে সেমিস্টার জুন মাসে হবে, হ্যাঁ জুন মাসে, সেমিস্টার জুন মাসে হবে তোমাদের। এক্স বাই এক্স মাইনাস ওয়াই বাই এক্স আমরা লিখতে পারি, ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে আমরা এটা লিখছি কি, এটা বাই এটা মাইনাস এটা বাই এটা। তাহলে T1 S2 minus S1 by T1 S2 minus S1 মাইনাস এটা বাই এটা T3 S2 minus S1 by T1 S2 minus S1। S1 S1 কেটে গেল, S1 S1 কেটে গেল। আচ্ছা, এত না করে আমি আরেকটা সহজ উপায় করে দিচ্ছি, এখানে S2 minus S1 টা কমন নিয়ে নিচ্ছি। S2 minus S1 টা যদি কমন নিয়ে যাই, তাহলে এটা থেকে T1 minus T3 পড়ে গেল। কি বললো? T1 minus T3 by S2 minus S1 T1। S2 minus S1 S2 minus S1 কেটে গেল, তাহলে পড়ে রইল T1 minus T3 by T1। তাহলে এটা পড়ে রইল T1 by T1 minus T3 by T1, এটা হচ্ছে 1। তাহলে 1 minus T3 by T1, that is the formula হচ্ছে কার্নোট সাইকেল। অনেক সময় বই লেখা থাকে 1 মাইনাস, স্যার এই তো 4 দিন ক্লাসই হলো, এখনই সেমিস্টারের ভয়। আমার সেমিস্টারের ভয় দেখে কি হবে বাবা, তোমরা পড়লেই হলো, আমি কেন সেমিস্টারে ভয় দেখাতে যাব? আমি তো চাই পড়াতে, এতদিন ধরে পড়াচ্ছি, ঠিক আছে? এবছর আমার অ্যাপে দেখবে একটা লিঙ্ক পাঠাবো, যে কতজন জব পেয়েছে ভালো ভালো কোম্পানি 2024-এর মধ্যে, মানে বেশি দিতে পারবো না, মানে 24-25 জন জব ক্যান্ডিডেট দেখাবো যারা জিএসএল জিএসডব্লিউ জব পেয়েছে, ঠিক আছে? স্যার আরো ব্যাপারটা একটু বলুন স্যার, এই কার্নোট সিম্বলটা, এটা হচ্ছে ইটা বলা, ইটা
এটা মানে হচ্ছে সিম্বল, এটা মানে হচ্ছে কার্নোটের সিম্বল নয়, এফিসিয়েন্সি সিম্বল। এফিসিয়েন্সি সিম্বল হচ্ছে এটা, ঠিক আছে, এটা। এটা এনটাকে একটু বাড়িয়ে দিবে, এন আছে তো, এনটা মানে হচ্ছে এফিসিয়েন্সি, এনটাকে বাড়িয়ে পর তলের দিকে করে, দ্যাট ইজ কল্ড এটা। ওকে, এতদূর পর্যন্ত ক্লিয়ার? এটা হচ্ছে প্রুফ ছিল, ভায়া এন্ট্রপি প্রুফ। কারো কোনো অসুবিধা? তাহলে ফাইনালি ফর্মুলা কি এলো? ফাইনালি ফর্মুলা এলো, অনেক বইয়ে লেখা থাকবে T2 - T1, ব্যাপারটা একই, কেউ 1 ধরেছে, কেউ 2 ধরেছে, কেউ 3 ধরেছে, কেউ 4 ধরেছে, সেটা তার ব্যাপার, ঠিক আছে। এগুলো প্রসেস গুলো আলাদা ধরতে পারে, কেউ 1 2 3 4 থেকেও করতে পারে, কেউ এখান থেকে করতে পারে, কেউ এখান থেকে স্টার্ট করতে পারে, 1 ধরতে পারে, তার উপর ডিপেন্ড করে প্রসেস তোমার ঠিক আছে কিনা সেটাকে দেখতে হবে। তাহলে কার্নোট সাইকেলের এফিসিয়েন্সি ফর্মুলা কি হচ্ছে? 1 মাইনাস লোয়ার টেম্পারেচার, T3 টা কোন টেম্পারেচার ছিল? T3 টা লোয়ার টেম্পারেচার ছিল, লোয়ার টেম্পারেচার বাই হায়ার টেম্পারেচার। অ্যাকচুয়ালি ফর্মুলা এটা মনে রাখবে, যে কোনো কার্নোট সাইকেলের দ্যাট ইজ দ্য এফিসিয়েন্সি ফর্মুলা হচ্ছে 1 মাইনাস লোয়ার টেম্পারেচার বাই হায়ার টেম্পারেচার। শর্ট কোশ্চেন দিতে পারে, কোনো কোশ্চেনে শর্ট কোশ্চেন দিতে পারে, কোনো কোশ্চেনে বলে দিল যে একটা সাইকেল, কার্নোট সাইকেল, যার 325 কেলভিন থেকে 775 কেলভিন পর্যন্ত মেশিনটা চলছে, তাহলে তার এফিসিয়েন্সি কত? তাহলে লোয়ার টেম্পারেচার কোনটা? এটা। হায়ার টেম্পারেচার কোনটা? এটা। তাহলে ফর্মুলা কি হবে? এটা এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু 1 মাইনাস লোয়ার টেম্পারেচার মানে 325 বাই 575। এটাকে ক্যালকুলেট করবে, যেটা অ্যান্সার আসবে সেটা তার পয়েন্টে আসবে, তাকে 100 দিয়ে গুণ করলে এফিসিয়েন্সি পাওয়া যায়। অল ক্লিয়ার? হ্যাঁ না না? বলে দাও ভাই, ক্লিয়ার আছে না নেই? সব তো তোমাদের উপর ডিপেন্ড করছে, চল করে বলো। এখন পেড করছে স্যার, পয়সা পেড করে দিয়েছি, গ্রুপে জয়েন করাচ্ছে না। আরে ভাই আমি এখন ক্লাস নিচ্ছি, কি করে জয়েন করাবো বলো? স্যার শর্ট কোশ্চেনটা কি বললেন আরেকবার বলুন। একটা কোশ্চেন দিয়ে দিতে পারে যে একটা বললো কার্নোট সাইকেল যার টেম্পারেচার হচ্ছে 325 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ইন বিটুইন, টেম্পারেচারটা রেঞ্জটা হচ্ছে 325 থেকে 575, তাহলে তার এফিসিয়েন্সি বার করো। তাহলে এফিসিয়েন্সি কি করে বার করে বলো? এফিসিয়েন্সি বার করার ফর্মুলা কি? এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস লোয়ার টেম্পারেচার বাই হায়ার টেম্পারেচার। লোয়ার টেম্পারেচার এটা কত? 325 বাই হায়ার টেম্পারেচার। এটাতে ক্যালকুলেশন করে একটা অ্যান্সার বেরোবে, তাকে পার্সেন্টেজ কত করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়, 100 দিয়ে গুণ করে দিবে, সেটাই হলো তার অ্যান্সার। ক্লিয়ার বিজয়? স্যার ক্লিয়ার। কেউ বলবে কিছু? বলো। ভেরি গুড। স্যার ক্লিয়ার। চলো এবারে হ্যাঁ ঠিক আছে, ওকে। এবারে আমরা এটা এটা এন্ট্রপি দিয়ে ফর্মুলা, অনেক টিচার ম্যাক্সিমাম টিচার এন্ট্রপি দিয়ে করায়, এবারে কিছু কিছু টিচার ওয়ার্ক ডান দিয়ে করায় ফর্মুলা দিয়ে, সেটা আমি একবার বলে দিচ্ছি। কারণ যেটা বইয়ে দিয়ে থাকবে, যেটা খুশি তুমি করতে পারো, যে স্যার আপনি তো এন্ট্রপি দিয়ে করেছেন, ওয়ার্ক ডান দিয়ে করাননি, অমুক টিচার, এটা আগের বারে ফেস করেছি আমি, আগের বারে বললো যে স্যার অমুক টিচার অন্য কলেজের টিচার ওয়ার্ক ডান দিয়ে করেছে। হ্যাঁ করাতে পারে, অ্যানাদার প্রসেস, সেটা তার উপর ডিপেন্ড করছে, সে একটা কেন দুটো প্রসেসটাও করাতে পারে, ঠিক আছে। আচ্ছা আর একটা কথা বলে দিই, র্যাকে যখন করেছে না, র্যাকে যদি নিউমেরিক্যাল পর এটা প্রুভ করতে বলে কার্নোট সাইকেল, তাহলে এফিসিয়েন্সি কিছু কোশ্চেন প্রোভাইড করবেন স্যার। এখনো পর্যন্ত ক্লাস ভালোভাবে স্টার্ট হচ্ছে, তোমার চিন্তা করার দরকার নেই, ইউনিট ওয়াইজ তুমি ধৈর্য রাখো, যেটা পড়াচ্ছি সেটা করতে থাকো, তাহলেই যথেষ্ট, আমি ঠিক করিয়ে দেবো তোমাকে। হ্যাঁ অত হড়বড় হবে না, ধীরে ধীরে ধৈর্য রাখতে হবে। তোমার মধ্যে মেকানিক্যাল পড়তে গেলে যদি পুরো সাবজেক্টটা ভালোভাবে পড়তে হয়, তাহলে মাথার মধ্যে প্রেশার রাখা খুব জরুরি, ঠিক আছে। কারণ যদি ধৈর্যশীল হারিয়ে পড়ো, তাহলে অনেক কিছু নষ্ট হয়ে যাবে। তাড়াহুড়ো করো না, এখানে আমি প্রচুর ছেলে দেখেছি খুব তাড়াহুড়ো করে, এবং কি আমি একটা অফলাইন বেচে থার্ড ইয়ারের স্টুডেন্ট বলছি, সৌভিক বলে নাম, সৌভিক দাস, এত সুন্দর পড়াশোনা করে, দীপ মন্ডল, এত সুন্দর পড়াশোনা করে, এত ভালো ক্যালকুলেট করে, কিন্তু কার কোনোদিন 8 পয়েন্টের নিচে আসেন, মানে 8 পয়েন্টের উপরে আসেনি। দীপ মন্ডল ছেলেটা এখনো পর্যন্ত, তুমি জানো না, দীপ মন্ডল জিএসডব্লিউ জব পেয়ে গেছে, জিএসডব্লিউ তে পেয়েছে সম্ভবত। তো এত ভালো পড়াশোনা করে, কিন্তু কি হবে বলতো, তার ধৈর্যটা নেই, ধৈর্য রাখতে হবে তোমাকে। হ্যাঁ
ধৈর্য রাখতে হবে। ওই জিএসএল কিছু একটা পেয়েছে, হ্যাঁ যাই হোক জিএসএল। চলো এবার হচ্ছে আমরা এনাদার প্রসেস, এই প্রসেসটা ওয়ার্কডান দিয়ে প্রসেস পড়াবো। যদি ওয়ার্কডান দিয়ে পড়াই তাহলে তোমাকে মনে রাখতে হবে থার্ড সেমিস্টারে ক্লাস, থার্ড সেমিস্টারে ওয়ার্কডান আইসোথার্মাল প্রসেসে ওয়ার্কডানের ফর্মুলা কি ছিল, এনিওয়ান কেউ বলতে পারবে? থার্ড সেমিস্টারে আইসোথার্মাল প্রসেসে ওয়ার্কডানের ফর্মুলা কি ছিল? থার্ড সেমিস্টারে আমি পড়িয়েছিলাম, বলো আইসোথার্মাল এক্সপানশনের ফর্মুলা। আইসোথার্মাল এক্সপানশন ফর্মুলা কি ছিল? প্রসেস 1 to 2 মনে পড়ছে? কারোর মনে পড়ছে না? পিডিবি কোনো মতেই ছিল না, পিডিবি নর্মাল ওয়ার্কডানের ফর্মুলা ছিল। আইসোথার্মাল প্রসেসে ওয়ার্কডানের ফর্মুলা পিডিবি ছিল না মামেশ্বর, নর্মাল ওয়ার্কডানের ফর্মুলা ছিল প্রেসার ইনটু চেঞ্জ ইন ভলিউম, পিডিপি। ঠিক আছে, এমসিআরটি জিৎ চৌধুরী, এমসিপি ডিটি দ্যাট ইজ দ্য হিটের ফর্মুলা, হিট সাপ্লাই। হ্যাঁ ভেরি গুড বিজয়, ভেরি গুড। লগটা আগে দিয়েছি, লগটা পেছনে হতো। বিজয় ঠিক বলেছে, ঠিক আছে। এমসিডিটি কেউ বলছে এমসিপিডিটি, এমসিডিপি কোনোদিন ওয়ার্কডানের ফর্মুলা নয়, দ্যাট ইজ কল্ড হিটের ফর্মুলা। হিট ইজ ইকুয়াল টু মাস অফ দ্য বডি, স্পেসিফিক হিট এন্ড টেম্পারেচার ডিফারেন্স। ঠিক আছে, মাথায় রাখবেন। বিজয় বলেছে ওয়ার্কডানের ফর্মুলা কি ছিল, দ্যাট ইজ দ্য ফর্মুলা ছিল ওয়ার্কডান হিট সাপ্লাই ইজ ইকুয়াল টু প্রসেস 1 to 2 এর ক্ষেত্রে P1 V1 log E বেসে V2 বাই V1। মনে পড়ছে? এর প্রুফও করেছিলাম, ওয়ার্কডান প্রসেস আইসোথার্মাল এর প্রুফ পড়িয়েছিলাম থার্ড সেমিস্টারে। যারা যারা থার্ড সেমিস্টার আমার কাছে পড়েছো তাদের তাদের দেখবে প্রুফ ছিল। আমি ওই জন্য বলছি থার্ড আর ফোর্থ কিন্তু লেগে আছে, থার্ড যদি ভালোভাবে না পড়ো ফোর্থ খুব মুশকিল আছে অনেক জিনিস। ঠিক আছে, চিরঞ্জিত ইন্টিগ্রেশন পিডিবি ছিল না, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন পিডিবি, চিরঞ্জিত একটা কথা বলেছে ইন্টিগ্রেশন পিডিবি, দেখো চিরঞ্জিত কি বলেছে, স্যার ফর্মুলা ছিল ইন্টিগ্রেশন পিডিবি। হ্যাঁ এই ফর্মুলা থেকে এই ফর্মুলাটা এসেছে, ভ্যালুগুলো পুট করে করে, এটা কোনো ফর্মুলা নয়, ঠিক আছে। এটা থেকে এটা এসেছে, দ্যাট ইজ দ্য ফর্মুলা ছিল P1 V1 log V2 বাই V1। খাতাটা খুলে দেখবে, ঠিক আছে। আর পিভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, বলো পিভি ইজ ইকুয়াল টু কি জানি, এমআরটি। তার মধ্যে কি ভেরিয়েবল, পি ভেরিয়েবল মানে P1 V1 T1। এটা আমি লিখতে পারি P2 V2 ইজ ইকুয়াল টু MRT2, বিকজ কোন কোন জিনিস ভেরিয়েবল, প্রেসার ভেরিয়েবল হয়, ভলিউম ভেরিয়েবল হয়, আর টেম্পারেচার ভেরিয়েবল হয়, তোমরা জানো। তাহলে আমরা এখানে বসিয়ে দিচ্ছি MRT1 log V2 বাই V1। ই বেসকে 10 বেসে কত 2.3 দিয়ে গুণ করতে হয় তোমরা জানো। তাহলে নরমাল ই বেসকে 10 বেসে 2.3 দিয়ে গুণ করে দাও, 2.3 MRT1 log V2 বাই V1। ঠিক আছে, এই V2 বাই V1 টাকে বলেছিলাম দ্যাট ইজ দ্য এক্সপানশন। এখানে এক্সপানশন প্রসেস যেহেতু এক্সপানশন রেশিও বলা হয়, এক্সপানশন রেশিও কি বলেছিলাম, দ্যাট ইজ এই V2 বাই V1, যেহেতু V2 এখানে এক্সপানশন আছে তার জন্য এটা এক্সপানশন রেশিও বলা হয় V2 বাই V1, দ্যাট ইজ স্মল r। মনে রাখবেন দ্যাট ইজ এটাকে বলা হয় স্মল r, এটা পড়িয়েছিলাম দেখবেন। তাহলে QS এর ফর্মুলা কি হয়ে গেল, QS ইজ ইকুয়াল টু 2.3 MRT1 log r, দ্যাট ইজ দ্য ফর্মুলা। ঠিক আছে, এটা হয়ে গেল ইকুয়েশন নাম্বার 1। না কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলা নাম্বার 1, ঠিক আছে। ফর্মুলা নাম্বার 2, এটা হচ্ছে ফর্মুলা নাম্বার সেম প্রসেস 3 to 4, দ্যাট ইজ ছিল আইসোথার্মাল কম্প্রেশন প্রসেস, আইসোথার্মাল কম্প্রেশন প্রসেস 3 to 4, isothermal convection process, same জিনিস ফর্মুলা, that is the formula হবে QR is equal to P1 V1 আছে, যেহেতু 1 2 প্রসেস ছিল তার জন্য এটা P1 V1 ছিল, যেহেতু 3 to 4 প্রসেস তাহলে এখানে 1 থেকে 1 লিখলাম, তাহলে এটা হবে P3 দিয়ে আরম্ভ হবে, P3 V3 log P3 V3 আছে, P3 V3 log এটা ছিল V3 বাই V4। এবারে বলবো স্যার এখানে V2 বাই V1 কেন হলো, কে বড়, V2 বড় না V1 বড়? V2 বড়, তার বড় বাই ছোট হয়, বড় বাই ছোট হয়, V2 বাই V1। এখানের মধ্যে 3 আর 4 এর মধ্যে কোন ভলিউমটা বড়? আমি বল V4 বাই V3 হবে না, V4 টা ছোট, বড় বাই ছোট মানে V3 বাই V4, V3 বাই V4। ক্লিয়ার? এখানে ভুল করে লোকে
বড় বাই ছোট, V2 বাই V1 কেন হলো? বড় বাই ছোট। এই 1 আর 2 এর মধ্যে কোন ভলিউমটা বড় সেটা দেখতে হবে। 1 বড় না 2 বড়? দেখবে 2 বড়, 2 তাহলে V2 বাই V1 হবে। আর 3 আর 4 এর মধ্যে কোন ভলিউমটা বড়? V3 টা বড় না V4 টা বড়? V3 টা বড়, তাহলে V3 বাই V4 হবে। সেম প্রসেস এটাকে যদি করে দিই, P3 V3 টাকে MR T3 করে দিলাম log E V3 বাই V4, তাহলে MR T3। আচ্ছা লগটা উঠিয়ে দিলাম, তাহলে 2.3 চলে এলাম। লগ ই বেসটা উঠিয়ে দিলাম V3 বাই V4। আর V3 বাই V2 যেহেতু কম্প্রেশন আছে তাই এটাকে বলে কম্প্রেশন রেশিও। কি বলা হয়? কম্প্রেশন রেশিও। এটাকে যেটা এক্সপানশন রেশিও সেরকম এটাকে বলা হয় কম্প্রেশন রেশিও। কম্প্রেশন রেশিও এটাকে আর দিয়ে নোট করা হয়, সেম জিনিস, R ইজ ইকুয়াল টু V3 বাই V4। তাহলে ফর্মুলা কি হলো? 2.3 MR T3 log R। ক্লিয়ার? দ্যাট ইজ দ্য ফর্মুলা, ইকুয়েশন নাম্বার 2। ক্লিয়ার? হ্যাঁ না না? কারো অসুবিধা থাকলে বলতে পারো। চলো 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 বলো বলো, এই নিয়ে দুটো পরপর ক্লাস নিচ্ছি। বাকিরা কোথায়, ঘুমিয়ে গেল নাকি? না খাওয়া দাওয়া হয়ে গেল? বিকাশ, শরৎ, অলোক, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এপিসি 3-4 জন আছে, কিন্তু কি বলতো স্যার, নেট স্লো আছে। এপিসি 3-4 জন যা মনে হয় ইয়েতে করছে ক্লাস, এই রেকর্ডিং করছে, কারণ ওরা লাইভ দেখতে পাচ্ছে না তো। অনেকে আছে 10 পয়েন্টেরও আছে, 10.10 এর মধ্যে 10 পেয়েছে, এরকম ছেলে আছে। অনেক ভালো ভালো ছেলে আছে এখানে, এরা পড়াশোনা করে, আমি দেখেছি পড়াশোনা করছে। তাহলে দ্যাট ইজ দ্য এফিসিয়েন্সি ফর্মুলা। হচ্ছে এফিসিয়েন্সি ফর্মুলা কি ছিল? ক্যানোটের সাইকেল, দ্যাট ইজ ওয়ার্ক ডান বাই হিট সাপ্লাই। কালকে মনে হয় বন্ধ থাকবে তোমাদের, ঠিক আছে? আবার পরশু অপরশু হবে, মানে ফ্রাইডে স্যাটারডে হবে। হ্যাঁ, কালকে মনে হয় বন্ধ থাকবে। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে ওয়ার্ক ডান মানে হিট সাপ্লাই মানে হিট রিজেক্টেড বাই হিট সাপ্লাই, কার্নোট। আচ্ছা, হিট সাপ্লাই ফর্মুলাটা কি বসালাম? দ্যাট ইজ কি ছিল? 2.3 MRT1 log R মাইনাস এটা কি ছিল? 2.3 MRT3 log R, তাই তো? আর কিউএসটা হচ্ছে 2.3 MRT1 log R, ঠিক আছে? আচ্ছা, 2.3 MR log R টা কমন নিল, 2.3 MR log R টা কমন নিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা অলোক, এরা বলো তো, যারা যারা নতুন অ্যাডমিশন নিয়েছো, স্যাটিসফ্যাকশন, তুমি স্যাটিসফ্যাকশন পাচ্ছ? হ্যাঁ তোমার স্যার। তো প্রথমে একটা ভয় ছিল, কেমন পড়ানো হয় একটা ভয় ছিল। স্যাটিসফ্যাকশন পাচ্ছ তো? তুমি নিশ্চয়ই, তুমি যখন স্যাটিসফ্যাকশন পাচ্ছ, তুমি তো কালকে যাকে অ্যাডমিশন করালে সে নিশ্চয়ই পাচ্ছ বলে তাকে তুমি ভর্তি করেছো। এটাই হচ্ছে ব্যাপার। অনেকে আমাকে এই প্রশ্নটা, যারা যারা ম্যাক্সিমাম ছেলে এসেছে একই কোশ্চেন, স্যার পড়ানো কেমন হয়? স্যার আমি অমুক জায়গায় পড়েছিলাম, নাম বলছি না। যারা পলিটেকনিক স্টাডিজ থেকে এসেছে তারা একমাত্র পলিটেকনিক স্টাডিজ এর নাম করে গেছে যে না স্যার পলিটেকনিক স্টাডিজে ভালো পড়ানো হয়। এবং সেটা আমার পক্ষেও আমি দেখলাম যে না, স্টুডেন্ট যখন নাম করেছে অবশ্যই ভালো পড়ানো হয়। কিন্তু পলিটেকনিক স্টাডিজ ছাড়া, আমি এটা বলছি না সব টিচার খারাপ, ম্যাক্সিমাম জায়গা থেকে যারা এসেছে এই ব্যাচ বা ওই ব্যাচে, কেউ কিন্তু একটা কোশ্চেন, স্যার পড়ানো কেমন হয়? স্যার ডেমো ক্লাস হবে? স্যার ডেমো ক্লাসে কেমন পড়ানো হয়? আমি ঠিক আছে, কারণ আমার পক্ষে ডেমো ক্লাসে ঢোকালেই তো আমার চার্জেস কাটবে না, তাও আমি ঢোকাতে হচ্ছে, কি করব? 2.3 MR log R কমন যদি যাও, তাহলে 2.3 MR log R যদি কমন হিসেবে পড়ে, তাহলে T1 এখানে পড়ে রইলো, আর এটা থেকে T3 পড়ে রইলো বাই 2.3 MR T1 log R। এটা কেটে দাও, এটা কেটে দাও, log R কেটে দাও, log R কেটে দাও, তাহলে কি হলো? T1 মাইনাস T3 বাই T1, মানে 1 মাইনাস T3 বাই T1। আসছে সেম জিনিস? আসছে? এই প্রুফটা এভাবে করতে গেলে এই ফর্মুলা গুলো জানতে হবে থার্ড সেমিস্টারে।
আর প্রুফটা যদি আগের বারে করো তাহলে প্রুফ গুলো জানার দরকার নেই, যেটা খুশি তোমার করতে পারো। কার্নোট সাইকেলটা এইটাই ক্লিয়ার একটু হয়েছে? সোজা লাগছে। যেটা খুশি করতে পারো, যেটা তোমার আছে। অনেক টিচাররা ওভাবে করায়। এই আমি দুটো করাতাম না, আমি সত্যি কথা বলছি, আগের বার থেকে আমি দুটো করাচ্ছি, আগের থেকে আমি দুটো করাতাম না, একটা করাতাম। কিন্তু অনেক টিচার আমি স্টুডেন্টকে ফেস করতে, স্যার প্রুফ এভাবে করেছে, এই প্রুফটা এভাবে করেছে। না, তোমার দুটোই প্রুফ চলবে। একটা হচ্ছে ভায়া ওয়ার্ক ডান, যদি কোশ্চেনে বলে দেয় ভায়া ওয়ার্ক ডান তাহলে এটা দিয়ে করতে হবে, আর যদি এনট্রপি করতে হয় তাহলে এনট্রপি। স্যার হ্যাঁ, এক্সামে যে কোনো একটা করলেই হবে, ঠিক আছে? আর ইন্টার নিলে তোমরা স্যার গুলো দেখে নেবে কে কোনটা করেছে, তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তাহলে আজকে কার্নোট সাইকেল পড়লাম। হোয়াট ইজ দ্য কার্নোট সাইকেল? যদি জিজ্ঞেস করে এফিসিয়েন্সি অফ দ্য কার্নোট সাইকেল কি, তখন বলবে ইট ইজ ইউজড টু ইমপ্রুভ দ্য এফিসিয়েন্সি বা টু মেজারমেন্ট দ্য এফিসিয়েন্সি অফ পেট্রোল অ্যান্ড ডিজেল ইঞ্জিন। ইমপ্রুভ বলবে না, মেজার বলবে, সবচেয়ে ভালো। ইমপ্রুভ করার জন্য তো কার্নোট ইউজ করা হয় না, মেজারমেন্ট করার জন্য। কিসে? এফিসিয়েন্সিটা মেজারমেন্ট করার জন্য। ইট ইজ ইউজড টু মেজারমেন্ট দা পেট্রোল এন্ড ডিজেল সাইকেলের মেজারমেন্ট করার জন্য, এফিসিয়েন্সিটা মেজারমেন্ট করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? আর বাকি এখান থেকে কোশ্চেন আসবে, হয় টিএস ডায়াগ্রাম আঁকো, পিভি ডায়াগ্রাম আঁকো, প্রসেসের নামগুলো দাও আর প্রুভ করো। এটা হচ্ছে এখান থেকে কোশ্চেন, ঠিক আছে? বারবার রিপিটেড কোশ্চেন হয় এটা। ওকে, তাহলে আজকে আপাতত এখানেই রাখছি, ঠিক আছে? কালকে মনে হয় হবে না, আবার ফ্রাইডে স্যাটারডে হবে, দুদিন, ঠিক আছে? ফ্রাইডে এন্ড স্যাটারডে, স্যার এগুলো পড়ে ঠিক আছে? স্যার? হ্যাঁ স্যার পরে এগুলো অবশ্যই কোশ্চেনে আমি পড়ে? পড়াচ্ছি তো। হ্যাঁ পড়বে তো। কার্নোট সাইকেল কাকে বলে, কার্নোট সাইকেলের পিভি ডিএস ডায়াগ্রাম ড্র করো, কার্নোট সাইকেলের প্রুফ করাও, যে কোনো একটা প্রুফ করবে। এগুলো পড়ে বলেই করছি, নাহলে কেন করাবো, ঠিক আছে? তারপর তো স্যার নিউমেরিক্যাল এই আমি উইক আসবো, অফলাইন নিউমেরিক্যাল হবে? করাবো। হ্যাঁ অফলাইন হবে, কি আছে অফলাইনে, এই উইক থেকে স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, রাখলাম। গুড নাইট অল অফ ইউ। হ্যাঁ, গুড নাইট।